দুপুর গড়িয়ে বিকেল পেরা হয়ে এসেছে। সূর্যের তেজ কমে এসেছে, পশ্চিম আকাশে অনেকাংশে ঢলে পড়েছে। অর্ঘ্য রুম থেকে এখন বের হয়নি। কোনো এক অব্যক্ত রাগ সমস্ত অস্তিত্বকে এভাবে ঘিরে রেখেছে, যা থেকে ওর নিস্তার নেই। এই শীতল আবহাওয়া তো যেন স্বস্তি পাচ্ছিল না কিছুতেই। অনেকটা সময় ধরে ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে অর্ঘ্য রুমে আসলো। হাত পায়ের ব্যান্ডেজগুলো খুলে ফেলায় এখন বেশ জ্বলছে। বেলি নিজের হাতে ওকে ব্যান্ডেজ করে দিয়েছে। এই ভাবনাটাই অর্ঘ্যের জন্য বিশাল কিছু হতে পারত, কিন্তু এখন ওর মানসিকতার ওপর এসব আসলে কোনো প্রভাব ফেলছে না। অনেক তো হলো প্রহেলিকার পিছনে পতঙ্গের মতো ছুটে বেড়ানো, আর কত। এখন তো ইচ্ছেরাও আত্মসমর্পণ করেছে হতাশার কাছে এসে। দিনের পর দিন অসহায়ের মতো ভালোবাসার মানুষের কাছে থেকে প্রত্যাখ্যান তো বরদাস্ত করে নিয়েছিল অর্ঘ্য, কিন্তু এই মানুষটা আজকের দায়িত্ব আর সমাজের চাপে প্রহসন করা শুরু করেছে। পরিবারের সামনে এই সম্পর্কে টিকিয়ে রাখা ব্যর্থতাকে আড়াল করে সেই সমঝোতা ও করতে রাজি। এই লজ্জা অর্ঘ্য কোথায় রাখবে? এই যন্ত্রণার সামনে হাত পায়ের এই সামান্য ব্যথা কিছুই নয়। অর্ঘ্য বেলি চিঠিটার ওপর আরেকবার নজর বোলায়। সত্যি কি বেলি এমনটা ভাবে? সত্যি কি অর্ঘ্যের জন্য ও কিছু অনুভব করে, নাকি পুরোটাই পরিবারের জন্য করা ওর প্রবঞ্চনা? অর্ঘ্য, তুমি বেলির অভ্যস্ততা পরিণত হয়েছিস, ওর প্রয়োজন পূরণের নিমিত্তে হয়েছিস মাত্র। একটা সময় হয়তো সবাই মধ্যস্থতা ওর জীবনসঙ্গী হয়ে যাবে। বাট দিস নট এভরিথিং, দিস ইজ নট হোয়াট ইউ ওয়ান্টেড। তুই কখনোই বেলি চয়েস ছিলি না, কখনো হতেও পারবি না। দেখলি না বেলি কি বলো? পরিবারের জন্য দরকার হলে তোকে নিয়ে সমঝোতা করবে। মাইন্ড ইট অর্ঘ্য, এটাই হবে। ভেবে দেখ, বেলি কিন্তু বলেনি তোকে মেনে নিতে কোনো সমঝোতা হবে না, তোকে ঘিরে, তোর সাথে ওর ভালোবাসার নীড় বানাতে। তাই নিজেকে আর মিথ্যে আশ্বাস দিস না। তুই ওর জন্য জাস্ট একটা ফার্স্ট অপশন, যাকে ওর মেনে নিতে হচ্ছে। সামনে মেনে নিতে হবে। অপশন আর চয়েস এর তফাৎ তো নিশ্চয় জানা আছে তোর। সো ডোন্ট ফল ফর ইট। ইউ লিভ অ্যান্ড লেফট হার লাইফ। ফোনের শব্দে অর্ঘ্য যেন ঘোর থেকে জেগে উঠল। না, তাকে কল রিসিভ করলো। হ্যালো। কিরে, কি হয়েছে? গলার টোনে এমন কেন? ওপাশ থেকে রাশেদের চিন্তিত কণ্ঠস্বর ভেসে আসে। কিছু না, ঘুমিয়েছিলাম, কিছুক্ষণ আগে উঠেছি। মেবি তাই। কি বলবি বল। বাট এত বেলা করে ঘুম থেকে উঠছিস? ইজ এভরিথিং ওকে? শরীর ঠিক আছে তো? লাস্ট কিছুদিন থেকে কিন্তু তোর ব্লাড প্রেশারের অবস্থা ভালো না। স্টপ ইট রাশাদ। সবসময় উপদেশ ভালো লাগে না। কি বলতে ফোন দিয়েছিস বল। অর্ঘ্যের গলায় বিরক্তি ফুটে ওঠে। তার মানে শালা আসলেই কিছু হয়েছে? ঘটনা কি খুলে বল, নইলে ফোনটা কেটে তোর বাপকে কল করব আর জানাবো লাস্ট দুটো ইসিজি রিপোর্ট কি এসেছে তোর। ইভেন আই হ্যাভ বেটার অপশন। সিয়ামকে বলেই তোর বাপের কাছে ফুল ডিটেলস দিয়ে দেব। লাস্ট টাইম ওর সাথে তো হাসপাতালে গিয়েছিলি, তাই না? অর্ঘ্য আঙ্গুল দিয়ে কপাল চেপে ধরে। ঠান্ডা পানিতে গোসল করা মাইগ্রেনের ব্যথা জানান দিচ্ছে, সাথে বাড়ছে বুকের ব্যথা। অর্ঘ্য দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, সব বলবো, সময় আসুক। বাট আজকে ফোর্স করিস না রাশাদ, প্লিজ দোস্ত। আমি হাঁফিয়ে উঠেছি, একটু গুছিয়ে উঠতে দে আমাকে। রাশাদের অসম্ভব দুশ্চিন্তা হচ্ছিল। অর্ঘ্যকে এমন ভঙ্গুর অবস্থায়ও কখনোই পায়নি, কিন্তু বন্ধুকে এমন প্রশ্ন করে আর বিব্রত করতে মন সায় দিচ্ছে না। তাই কাজে কথা আসলো। ইউনিভার্সিটিতে তো সব পেপার অ্যাপ্রুভ হয়েছে, এখন ফাইন্যান্সিয়াল টার্মগুলো কনফার্ম করে ফেললেই কাজ হয়ে যাবে। হোপফুল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তুই এখানে চলে আসতে পারবি। বাকি যা আছে সব আমি দেখব। রাশেদের কথা শুনে অর্ঘ্য স্বস্তির নিঃশ্বাস ফেলে। বন্ধু যখন কৃতজ্ঞতা মন ভরে ওঠে। থ্যাঙ্কস রাশাদ, অ্যান্ড সরি ইয়ার, তখন ওইভাবে তোকে বলেছি। লাথি খেতে না চাইলে তোর থ্যাঙ্কস তোর কাছে রাখ শালা। আসছে ফর্মালিটি করতে।
ওর বলার ধরন অর্ঘ না হেসে পারল না। এই ছেলেটা বন্ধু হিসাবে অর্ঘের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। আমি এদিকে ব্যাংক ফর্মালিটি কমপ্লিট করে ফেলবো। অলরেডি কথা বলে সব পেপারস জমা দিয়েছি। বাসায় জানিয়েছি। কিছু বেলিকে বলেছিস? অর্ঘ জোর করে বুকের ভিতর থেকে উঠে আসা হতাশার নিঃশ্বাসটা আটকায়। আস্তে করে বলে, এখানে কেউ কিছু জান না। একবারে টিকিট কনফার্ম করলেই জানাবো। বাট এটা কি ঠিক হবে? বেলির কথা না হয় বাদই দিলাম, কিন্তু বাকিরা কিভাবে নেবে? তখন যদি আঙ্কেল আন্টি না মানবে, মানতেই হবে। আমি হামি চাচুর সাথে কয়েকদিনের মধ্যে কথা বলবো, বাকিটা সে ম্যানেজ করবে। ঠিক আছে, যেমনটা ভালো বুঝিস। তবে বিপি মেডিসিন মিস করিস না, আর ঢাকা গেলে আরেকবার চেক আপ করে নিস। অর্ঘ ফোন রেখে চুপ করে শুয়ে থাকে। প্রায় 24 ঘন্টা হয়ে এসেছে, ওর কিছুই খায়নি। রাতে শুধু মেডিসিন খাওয়ার জন্য অল্প পানি মুখে দিয়েছিল, অথচ ক্ষুধা তৃষ্ণা কোনো বোধ হচ্ছিল না। সবটুকু জুড়ে শুধু শারীরিক ক্লান্তি আর মানসিক অবসাদ। হঠাৎ দরজা নক হয়। অর্ঘের চোখ খুলে দেখে দরজার ওপাশে বেলি পা দেখা যাচ্ছে। ও কিছু না বলে আবার চোখ বন্ধ করে। কিছুক্ষণ পরে ফোন বেজে ওঠে। বেলি ফোন করেছে। অর্ঘ কয়েকবার কেটে দেওয়ার পরও মেসেজ আসছে, তুমি খাবার খেতে বাইরে এসো, না হলে আমি ভিতরে আসব। রাগ আর ক্ষোভটুকু অর্ঘ নিঃশব্দে হজম করে। এই মেয়ে ওকে কবরে না পাঠিয়ে শান্তি পাবে না। আলমারি থেকে একটা শার্ট বের করে অর্ঘ পরে নেয়। হাতে অনেক জায়গায় কাটা আর পোড়া ক্ষত থাকায় ও বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু মুখ বন্ধ করে অর্ঘ সেটা হজম করে। একবার শব্দটি বের করে না মুখ থেকে। বাইরে এসে অর্ঘ দেখে বেলি ডাইনিং টেবিলে খাবার সাজিয়েছে। ওর চোখ মুখ ফুলে আছে, হয়তো কান্না করেছে অনেকে। অর্ঘ মনে মনে বলে, তোমার এই কান্নার কারণ আমি বেলি। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি এসব থেকে তুমি মুক্তি পাবে। অর্ঘ বাইরে বের হয়ে যেতে নিলে বেলি দৌড়ে আসে। অর্ঘের হাত পায়ে ব্যান্ডেজগুলো যে সব খুলে ফেলা হয়েছে তা দেখে বেলি কিছুটা রেগেই বলে, খাবার গরম করেছি, টেবিলে এসো, কিছু খেয়ে ওষুধ খেতে হবে। বেলি অদ্ভুত ভারী কণ্ঠস্বর শুনে কিছুটা অবাক হয় অর্ঘ। সাধারণত বেলি এত সিরিয়াস খুব কমই দেখা যায়। এবার একদম অন্যরকম লাগছে ওকে, কিন্তু এইসব নিয়ে আর ভাবা যায় না। এখন শুধু সমস্যার সমাধান নিশ্চিত করতে হবে। পথ ছাড়ো, আমার কাজ আছে, বাইরে যেতে হবে। অর্ঘ বেলিকে পাশ কাটিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা লক করা। ওর ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে কিছু বলার আগে বেলি বলে ওঠে, দরজা খুলবে না? আমি লক করে রেখেছি, খেতে এসো। বেলিকে ঠান্ডা মাথা কথা বলতে দেখে খাবারের প্লেট সাজাতে দেখে অর্ঘের রাগটা বাড়তে থাকে। ও নিজেকে সামলে নিয়ে বলে, দরজা খোলো। বেলি কথা রিপিট করতে আমি পছন্দ করি না। আগে খাবার খাবে, মেডিসিন নেবে, তারপর বাকি কথা। অর্ঘ রেগে বেলি কাছে যায় বকা দিতে, কিন্তু বেলি তার আগেই বলে উঠে, অনেক রাগ হচ্ছে, আবার নিজেকে আঘাত করতে মন চাইছে। ঠিক আছে, করো তুমি আঘাত, যা মন চায় করো। অর্ঘের হাতে একটা ছুরি তুলে দিয়ে বেলি কান্না করতে করতে বলে, কিন্তু আগে আমাকে শাস্তি দিয়ে তারপর নিজেকে আঘাত করো। তুমি না পারলে বলো, আমি নিজেই করছি। অর্ঘ চমকে উঠে বেলির জেদ দেখে হাত থেকে ছুরি ফেলে দিয়ে বলে, মাথা খারাপ হয়েছে? কী সব বাজে বাজে কথা বলছো? একটু চেঁচিয়ে কথা বলে বুকের ব্যথা বেশি জোরালোভাবে অনুভব করলো অর্ঘ। না চাইতো বুকে হাত দিয়ে চোখ মুখ কুঁচকে ফেলল। খাওয়া ঠিক নেই, ঘুম ঠিক নেই, আছে শুধু রাগ। শরীর তো অসুস্থ হবেই। এখন যদি খেতে না বসো, কসম খুব খারাপ কিছু করে ফেলবো আমি। বেলি অর্ঘকে ধরে এনে টেবিলে বসায়। প্লেটে গরম ভাত আর সবজি তুলে দেয়, পাশে ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। আজকে ও সব নিজের হাতে রান্না করেছে। এই প্রথম বেলি পাক্কা ঘরণীর মতো নিজের স্বামীর জন্য দুপুরে খাবার রান্না করলো। অর্ঘের সামনে খাবার নিয়ে বেলি পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু অর্ঘ কিছুই মুখে দেয় না, চুপচাপ বসে থাকে। কি হলো, খাচ্ছ না কেন? দাঁড়াও, চামচ এনে দিচ্ছি হাতে, তাহলে ঝাল লাগবে না। কিন্তু অর্ঘ তাও কিছু বলে না, চুপ করে মাথা নিচু করে রাখে। ওর বুকের ভিতরে ভেঙে চুরে আসা ঝড়ের আভার যে বেলি টের পায় না।
বেলি এবার অর্ঘের পাশে বসে চামচে অল্প করে ভাত আর সবজি নিয়ে ওর মুখের কাছে তুলে ধরে। প্লিজ একটু করে খাও, না হলে শরীর খারাপ করবে তো। আমাকে এভাবে কষ্ট দিও না তুমি। অর্ঘ্য খাবার মুখে না নিয়ে বেলি হাত ধরল, তারপর কোমল স্বরে বলল, তুমি খেয়েছো? এই একটা প্রশ্নের ভার বেলি আর সহ্য করতে পারল না। ও ঝাঁপিয়ে পড়ে অর্ঘ্যর বুকে, বাচ্চাদের মতো কান্না করে থাকে ওর বুকে মাথা রেখে। অর্ঘ্যের যত্ন, বকা, আদর মাখা কণ্ঠে, এসবই তো বেলির জন্য। এমনটা তো জেনে এসেছে ওর দানবের মতো রাগ, ক্রোধ, ঘৃণার বেলি অভ্যস্ত নয়। সেগুলো বেলি কেন দেখবে? কেন অর্ঘ্যের ওপর অবহেলা করবে? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সান্নিধ্য একটা বিশাল গুরুত্ব রয়েছে। একটা পাহাড় সম অভিযোগকে মোমের মতো গলিয়ে দিতে পারে, অশান্ত ঢেউকে শান্ত করতে পারে। অর্ঘ্য যতই রেগে থাকুক না কেন, ওর সাধ্য নেই এই মুহূর্তে বেলিকে নিজের কাছ থেকে সরিয়ে দেওয়ার। এই মেয়ের চোখ থেকে ফোঁটায় ফোঁটায় পানি তো অর্ঘ্যের বুকে শুরু পড়ছেই না, বরং প্রস্তরের মতো আঘাত করে জানান দিচ্ছিল ওর হৃদয় স্পন্দন শুধু ওদের অধিকার থাকবে। অর্ঘ্য যেন একটু একটু করে বেঁচে থাকার অনুভূতি টের পাচ্ছে। খুব করে ইচ্ছে করছে বেলিকে জড়িয়ে ধরতে, ওকে নিজের সাথে মিশিয়ে ফেলতে, শরীরে এই দূরত্বকে মিটিয়ে ওর আত্মাকে অনুভব করতে। কিন্তু অর্ঘ্য কিছুই করে না, না বেলিকে সরিয়ে দেয় আর না নিজে ধরা দেয়। অনেক কিছু আরও আগেই হওয়া দরকার ছিল, দুর্ভাগ্যবশত আর কিছুই হয়নি। এখন তো বিচ্ছেদ অনেকটা দ্বার প্রান্তে চলে এসেছে ওরা। এখন যে চাইলে আর কিচ্ছু হওয়ার নেই, কিছু করার নেই। ওই ঘটনার প্রায় সপ্তাহ 2 কেটে গেছে। বাড়ির সবাই একদিন পরে ফিরে এসেছিল। তাদের ফিরে আসার কথা শুনে অর্ঘ্য ঢাকায় চলে যায়। নিজের শরীরে আঘাত আর কাউকে দেখাতে চায়ও না। এত বড় ঝড় বয়ে গেছে কিন্তু বাসায় কেউ কিছু টের পায় না। শুধু বেলির আচরণ সবার মনে কিছুটা হলেও যেন প্রশ্ন জাগছে। এরই মাঝে আগে ওর চপলতা আর উচ্ছ্বাস নেই, কেমন চুপচাপ থাকে আজকাল। কিছু প্রশ্ন করলে বলে পরীক্ষার টেনশন। অর্ঘ্য বাসায় এসে এখন আগের মতো বেলিকে সময় দেয় না, নোটপত্র বানিয়ে দেয়, কিন্তু আগে যেভাবে পাশে বসিয়ে পড়াতো এখন আর সেটা করে না। কি যে এত ব্যস্ততা ও সেটা কেউ জানে না। বেলি যেন চেয়েও অর্ঘ্যর নাগাল পায় না। আর এই দূরত্বকে কুড়ে খাচ্ছিল। এই অনাকাঙ্ক্ষিত মনোমালিন্য বেলিকেরও অনেক প্রশ্নের জবাব এনে দিচ্ছিল। এখন বেলি বুঝতে শুরু করেছে অর্ঘ্য আসলে ওর জন্য কী। শিশির মোহনাকে নিয়ে ঢাকায় চলে গেছে। কিছুদিন মোহনা মায়ের বাসায় থাকবে। মোহমাইনের সাহেবের একটা সেমিনার অ্যাটেন্ড করে দেশের বাইরে গেছে। রহমান সাহেব বুকে ঠান্ডা জমেছে, প্রচণ্ড কাশি, রাতে ঘুমাতে পারে না। তাই একদিন হলো আসিফ সাহেব ঢাকায় নিয়ে গেছেন চেক আপ করানোর জন্য। বাসা মাত্র 4 জন মানুষ এখন, এর মধ্যে আবার আরেক অনর্থক হয়ে যায়। সকালে ফোন এসেছে বেলির নানুর কলপারে পা পিছলে পড়ে গেছে, কোমরে হাড় ভেঙে গেছে। হাসনা তো বাচ্চাদের মতো কান্না করছেন, মায়ের কাছে যাওয়ার জন্য ছটফট করছে। বড়জাকে নিয়ে এখনই মায়ের কাছে যেতে চাইছেন। আয়েশা বেগম টেনশনে পড়ে মোহনাকে ফোন করলেন। সব শুনে মোহনা বলল, মা কিছু মনে করবে না, একটা কথা বলি, সংকোচ করো না। মোহনা, তুমি আমার মেয়ের মতো, কি বলবে চাও খুলে বলো। বিয়ের পর তো অর্ঘ্য ভাই আর বেলিকে এই সুযোগটা দেওয়া হয়নি যে তারা নতুন করে সব কিছু চিন্তা করবে। দুজনের মধ্যকার বোঝাপড়া বাড়ানো যেন তাদের তো কিছুটা স্পেস দেওয়া উচিত। আয়েশা বেগম চিন্তিত হয়ে পড়েন মোহনার কথায়। কোথাও কি আসলে কোনো ঘাটতি রয়ে গেছে তাদের পক্ষ থেকে? একটু খোলাসা করে বলে মোহনা, আমি বুঝতে পারছি না। মা, বেলির সাথে একান্ত সময় কাটানোর সুযোগ অর্ঘ্য ভাই পায়নি বলেই চলে, কিন্তু এটা দরকার সবচেয়ে বেশি ছিল। বেলিকে যতটুকু দেখেছি আমি নিশ্চিত অর্ঘ্য ভাইকে একবার বুঝতে পারলে ও পাগলের মতো তাকে ভালোবাসবে। একবার আমার সেই সুযোগটা করে দিতে পারি। তুমি বলতে চাইছো আমি হাসনা সাথে চলে গেলে ওরা সেই সুযোগ পাবে? বাসার কেউ নেই মা,
দাদা যেন বড় ফুপির বাসায় কয়েকদিন থাকবে। এই সুযোগে অর্ঘ্য ভাই আর বেলি একসাথে থাকুক। কে জানে, খালি বাসায় দুজন দুজনকে কাছে পেয়ে যদি নিজেদের মধ্যকার দূরত্বকে ঘোচাতে পারে। বেঁচে থাকো মা, তুমি জানো না আজকে তুমি কত বড় একটা কাজ করেছো। যদি এমনটা হয় আমি সারা জীবন ঋণী থাকবো তোমার কাছে। এভাবে কেন বলছেন মা? পরিবারটা তো আমারও। ছোট মা, যেমন আপনার কাছে বেলি আমার কাছে তেমনটাই। মন থেকে চাই অর্ঘ্য ভাইকে নিয়ে বেলি সুখী হোক। আয়েশা বেগমের চোখের আনন্দে অশ্রুধারা নামে। এই পরিবার, এখানে থাকা মানুষগুলো সবাই তার প্রাণ ভোমরা। শুধু বেলি যদি অর্ঘ্যকে মেনে নেয় তাহলে এই বাগানে আর কিচ্ছু কমতি থাকবে না। সেদিন বিকেলে বড়জাকে সাথে নিয়ে হাসনা বেগম নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। ছোট মায়ের সাথে অর্ঘ্য আর বেলি যেতে চাইলেও আয়েশা বেগম নিষেধ করে দেন। বাসায় একেবারে খালি রাখা যাবে না এই বলে দুজনকে গাড়িতে তুলে দিয়ে অর্ঘ্য তাড়াতাড়ি বাসায় ফেরে। বেলিকে একা বাসায় রেখেও বেশিক্ষণ বাইরে থাকতে পারে না। সন্ধ্যার পরে ডিনার শেষ করা অর্ঘ্য নিজের ঘরে চলে যায়। একদম একা বাসা, এভাবে বেলির কাছাকাছি থাকতে ওর যেন কেমন অস্বস্তি লাগছিল। হাজার হলো অনুভূতির সামনে যুক্তি জোর চলে না। গ্রামের শীতল রাত খুব নিস্তব্ধ হয়, চারদিকে যেন সারা শব্দ নেই। অর্ঘ্য কম্পিউটার একটানা কাজ করছে। অল্প সময়ের মধ্যে অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে। রাত প্রায় 12টার দিকে অর্ঘ্য কফি বানানোর জন্য ঘর থেকে বের হয়, কিন্তু কিচেনে যাওয়ার পথে থমকে দাঁড়ায়। কেমন যেন গুমোট কান্নার শব্দ আসছে। অর্ঘ্য সতর্ক চেয়ে চারদিকে চোখ বোলায়। হঠাৎ মনে পড়ে বেলি তো ঘরে একা আছে। অর্ঘ্য ওর রুমে ছুটে যায়, নক না করেই ঢুকে পড়ে আর যা দেখে তাতে আতঙ্কে ওর বুক কাঁপতে থাকে। বেলি চাদর মুড়ি দিয়ে বিছানায় ছটফট করছে আর একটু পর পর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। অর্ঘ্য ছুটে যায় ওর বিছানার কাছে। বেলি কপালে হাত দিয়ে বলে, বেলি কি হয়েছে তোমার? কান্না করছো কেন? শরীর বেশি খারাপ লাগছে? বেলি চোখ খুলে অর্ঘ্যকে দেখে আরও গুটিয়ে যায়। কান্নার তোর কথাগুলো বলতে পারছে না। এদিকে ভয় অর্ঘ্য প্রাণ বের হয়ে যাওয়া বাকি। ও বেলিকে জড়িয়ে ধরে তুলে বসাতে চায়, কিন্তু ব্যথায় বেলি আর বেশি চিৎকার শুরু করে। প্লিজ আমাকে বলো কি হয়েছে? আমি তোমাকে এভাবে দেখতে পারছি না। কোথায় ব্যথা করছে? পেটে অনেক ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না। দাঁতে দাঁত চেপে বেলি কোনো রকম জবাব দেয়। ওঠো, এখনই হাসপাতালে যেতে হবে। তুমি আমাকে ধরে ওঠাও। অর্ঘ্যকে ধরে তুলতে গেলেই বেলি আটকে ওঠে। চাদর দিয়ে নিজেকে আরও মুড়িয়ে নেয়। অর্ঘ্য তাকিয়ে দেখে বিছানায় স্পট। বাকিটা বুঝে নিতে ওর আর বেগ পেতে হয় না। ও বেলির মাথা হাত বুলিয়ে কোমল স্বরে বলে, বাসা প্যাট আছে? লজ্জায় বেলি অস্বস্তি লাগে, কিন্তু এখন ওর সামনে আর কোনো উপায়ও নেই। মার আলমারিতে আছে, কিন্তু চাবি তো আমার কাছে নেই। আমি হারিয়ে ফেলি, এজন্য মা আমাকে চাবি দেয় না। বেলি ছেলে মানুষই দেখে অর্ঘ্য না হেসে পারে না। কি করবে এই মেয়েকে নিয়ে ও? তুমি শুয়ে থাকো, আমি প্যাড কিনে আনছি। বেলি আতকে উঠে বলে, আমি একা থাকতে পারবো না, তুমি কোথাও যাবে না। বেলি হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে অর্ঘ্য সাহস দিয়ে বলল, একটু কষ্ট করো সোনা, আমি একদম দেরি করব না, যাব আর আসবো। বেলি ব্যথা সহ্য করতে না পেরে আবার চিৎকার দিয়ে ওঠে, কান্না করে বলে, আমি একা থাকতে পারবো না, মরে গেল না। কোনো উপায় না দেখে অর্ঘ্য নিজের মোবাইল থেকে বেলির মোবাইলে কল দেয়। রিসিভ করে ওর হাতে দিয়ে বলে, একা থাকতে হবে না, আমার সাথে কথা বলতে থাকো, আমি তোমার সাথে থাকবো। বেলিকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে অর্ঘ্য বের হয়ে যায়। মোটরসাইকেলে তেল নেই দেখে মেজাজটা বিগড়ে যায়। শেষ পর্যন্ত পায়ে হাঁটা ধরে অর্ঘ্য। কত দূর গিয়েছ? বেলি কাতর স্বরে বলে, এই তো মেন রাস্তায় চলে এসেছি, ডিসপেন্সারি যাচ্ছি। বাইরে তো অনেক ঠান্ডা, আবার বৃষ্টি হচ্ছে। তুমি ছাতা নিয়েছো? নিম্নচাপের কারণে বিকেল থেকে বৃষ্টি হচ্ছে। তাড়াহুড়ো করে বের হওয়া অর্ঘ্যের ছাড়া ছাতা কথা মনে ছিল না, কিন্তু বেলির কাছে অর্ঘ্য সত্যটা এড়িয়ে গেল। সব ঠিক আছে, কিছুদিন পরই ডিসপেন্সারি, চিন্তা করো না। কিন্তু ভাগ্য আসলে অর্ঘ্যের সহায় ছিল না। এই ঠান্ডা রাতে বৃষ্টি ভিজে ওর অবস্থা যাচ্ছে তাই। অর্ঘ্য রীতিমতো কাঁপছিল।
এদিকে কাছাকাছি সব দোকান বন্ধ। পায়ে হেঁটে প্রায় ঘন্টাখানেক ঘুরে অর্ঘ্য একটা দোকান খোলা পায়। দোকানদারের অবস্থা দেখে বসতে বলবে, অর্ঘ্য না করে দেয়। মেডিসিন আর বাকি সব কিছু কিনে আবার বের হয়ে যাবে বৃষ্টির মাঝে। সারাটা পথ বেলির কান্না শুনে ওর দম বন্ধ হয়ে আসছিল। পা পিছলে পড়ে হাঁটু ছিলে গেল। অর্ঘ্য টু শব্দ করে না, এই ভেবে যেন বেলি কিছু বুঝতে না পারে। নানা রকম কথাবার্তা বলে বেলির মাইন্ড ডাইভারের চেষ্টা করে। বাসায় এসে অর্ঘ্য আগে নিজের ভেজা জামা কাপড় পাল্টে তারপর বেলির রুমে আসে। ওকে জোর করে তুলে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে পাঠায়। কিছুক্ষণ পরে বেলি ওয়াশরুম থেকে বের হয়ে এসে হতবাক হয়ে যায়। অর্ঘ্য নতুন বেডশিট বিছিয়েছে, সব কিছু গুছিয়ে রেখেছে। বেলিকে হাত ধরে বিছানায় এনে শুইয়ে দেয় অর্ঘ্য। পেন কিলার দিয়ে বলে, এটা খেয়ে নাও, দেখবে ব্যথা কমে যাবে। একটু পরে গরম স্যুপ বানিয়ে আনে অর্ঘ্য, সাথে হট ওয়াটার ব্যাগ নিয়ে এসে বেলির কাছে রাখে। স্যুপ খায়, এখন গরম কিছু খেলে ভালো লাগবে। বেলি লজ্জা অর্ঘ্যের দিকে তাকাতে পারছিল না। এমন অবস্থা ও কখনোই পড়েনি। আজকের আগে অর্ঘ্য স্যুপের চামচ ওর মুখের কাছে নিল, সংকোচ আর মুখ খুলতে পারে না। অর্ঘ্য বুঝতে পারে বেলির মনের অবস্থা। এই জড়তার সংকোচ দেখে বরং ওর খারাপ লাগছিল। অর্ঘ্য ওর জীবনসঙ্গী, বেলি সব কিছু জানার ওর খেয়াল রাখার অধিকার অর্ঘ্যের আছে। কিন্তু এই বোকা মেয়ে সহজে বিষয়গুলো সহজে বুঝবে তো? অর্ঘ্য এক চামচ স্যুপ নিজের জামায় ফেলে। বেলি সেটা দেখে চমকে ওঠে, পাগল হয়ে গেছো নাকি? এভাবে গরম স্যুপ গায়ে ফেলছো কেন? যদি পুড়ে যেত। বেলি নিজের ওড়না দিয়ে অর্ঘ্যের জামায় ফেলে দেওয়া স্যুপ মুছে দেয়। অর্ঘ্যর কাণ্ড দেখে মৃদু হাসে। এরপর বেলি হাত ধরে বলে, আমিও তো তখন ঠিক এমন কিছু করেছি তোমার জন্য যা তুমি এখন করছো। এখানে সংকোচ জায়গা কোথায় বেলি? বেলি অর্ঘ্যের প্রশ্নের মানে বুঝতে পেরে থমকে যায়, কিন্তু কিছুই বলতে পারে না। অর্ঘ্য ওর হাতটা নিজের মুঠো নিয়ে বলে, শোনো, পৃথিবীতে সব দাগ লজ্জার না, কিছু দাগ গৌরবের, অনেক অহংকারের। ঠিক যেমন সন্তানকে জন্ম দেওয়ার পরে মায়ের শরীরে দাগে লজ্জা থাকে না, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে বাবার হাতে দাগে কুণ্ঠ থাকে না, নামাজ পড়ে দাদা জানের কপালে যে দাগ সেটা যেন দ্বিধা নেই, তোমার ক্ষেত্রেও তাই। ইনফ্যাক্ট তোমাদের মেয়েদের উচিত এই ট্যাবু থেকে বের হয়ে এসে নিজের নারীত্বের ওপর গর্ব অনুভব করা। যা ইচ্ছে তাই করা নাম স্বাধীনতা নয়। স্বাধীনতা হলো নিজের মন মস্তিষ্ক জড়তা থেকে বের হয়ে আসা। দেখবে তখন পুরো পৃথিবী তোমার। বেলির মনে হচ্ছিল ঠিক এই মুহূর্তে অর্ঘ্যর জন্য শ্রদ্ধা ও প্রতিটি শিরায় উপশিরায় প্রবাহিত হচ্ছে। এই ছেলেটাকে এক সময় ঘৃণা করেছে, এটা ভেবে বেলি নিজের প্রতি ঘৃণা জন্মেছিল। সেই দিন সারা রাত অর্ঘ্য বেলির পাশে বসেছিল। ব্যথা তোরে বেলি অর্ঘ্যের হাত আঁকড়ে ধরে রেখেছিল। এক মুহূর্তের জন্য ওকে দূরে সরতে দেয়নি। সকালে যখন ঘুম ভাঙল, বেলি চোখ খুলে দেখে অর্ঘ্যর বুকের ওপর শুয়ে আছে। অর্ঘ্য হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে, কিন্তু দুহাত দিয়ে বেলিকে শক্ত করে ধরে রেখেছে। এবার আর লজ্জা নয়, বরং মুগ্ধতার হাসি ফুটে ওঠে বেলির মুখে। বিকেল নাগাদ বেলি অনেকটা সুস্থ হয়ে যায়, ব্যথাও তেমন নেই। এটা একটা রাত আর দিন বেলি কখনোই ভুলবে না। অর্ঘ্য নিজেও জানে না ওর একান্ত রমণীর কতখানি সান্নিধ্যে ও চলে গেছে। কিভাবে বেলি অনুভূতি কেন্দ্রস্থল অর্ঘ্যর নাম আলোড়ন তুলছে। অর্ঘ্য নিজে আর বেলির জন্য গরম গরম পাকোড়া আর কফি বানিয়ে আনে। এই নাও, গরম পাকোড়া খাও, সাথে স্পেশাল কফি। বেলি হেসে বলে, চলো ছাদে যেয়ে খাই। ও ঠান্ডা, এখন ছাদে যাওয়া ঠিক হবে না, তুমি এমনিতেই দুর্বল। আরে তুমি আছো না আমার সাথে, কিছু হবে না, চলো তো। বেলি কফির মগ আর প্লেট নিয়ে হাঁটা ধরে। ছাদে অর্ঘ্য অস্তমিত সূর্যে লালিমা দেখতে থাকে মুগ্ধ নয়নে। হঠাৎ বেলি হাতে ধরে দুটো টিয়া পাখি নিয়ে আসে। এগুলো বেলি খাঁচায় রেখে পোষা বানাবার চেষ্টা করছিল। একটা পাখি অর্ঘ্যের হাতে দিয়ে বলে, তুমি বলতে না সবসময় আমার উচিত ওদের মুক্ত আকাশে ছেড়ে দাও, ওদের স্বাধীনতা ফিরিয়ে দাও। চলো আজকে তাই করি। ওরা ওদের ভুবনে ফিরে যাক, আমি আর আটকে রাখবো না। অর্ঘ্য হেসে একটা পাখির হাতে নেয়, আরেকটা বেলির হাতে থাকে। তারপর দুজনে একসাথে পাখি দুটো মুক্ত আকাশে ছেড়ে দেয়। অর্ঘ্য দেখে বেলির মুখে কি নিষ্পাপ হাসি ফুটে উঠেছে। ও মনে মনে বলে,
এভাবে আমার প্রস্থানে তোমার জীবনে খুশিটা ফিরে আসুক। বেলি অর্কের দিকে তাকিয়ে হাসে আর প্রার্থনা করে, তোমার হাত ধরেই সুখেরা আমার দুয়ারে আসুক। চিলিকোঠার ঘরে অর্ক বেলিকে পড়া বুঝিয়ে দিচ্ছিল। এবার ঢাকা থেকে আসার সময় ও অনেকগুলো বই আর নোটস নিয়ে এসেছে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নব্যাংকও কিনেছে। এগুলো দিয়ে বেলির আগামী ৩-৪টা সেমিস্টার ভালোভাবে কাভার হয়ে যাবে। কিভাবে কি করলে ভালো হবে সেগুলো এখন বেলিকে যত্ন সহকারে বুঝিয়ে দিচ্ছিল অর্ক। একটানা এত উপদেশ নেওয়ার মানুষ বেলি কখনোই ছিল না। তাই একসময় অধৈর্য হয়ে ও বলল, তুমি কি শুরু করলে বলো তো? আমার এবারের সেমিস্টারের রেজাল্টই এখনো বের হয়নি। আর তুমি কি না আমাকে আগামী 1 বছরের লেসন প্ল্যান বোঝাচ্ছ? মানে কি, আমি তো উধাও হয়ে যাব না কোথাও? তাহলে এত তাড়া দিচ্ছ কেন? বেলির কথা শুনে অর্ক ম্লান একটা হাসি দিয়ে বলল, তুমি না হয় থাকলে, কিন্তু আমি তো উধাও হয়ে যেতে পারি। তখন কি করবে? এবার আসছে আমার উধাও পাবলিক। তুমি কই যাবে? কেউ যেতে দিলে তো? বেলি ঠোঁট ফুলিয়ে ভুরু নাচিয়ে বাচ্চাদের মতো করে বলে। ওর ভঙ্গি দেখে অর্ক না হেসে পারে না। এই মেয়ের সামনে এসে নিজেকে দূরে রাখার মতো দুষ্কর কোনো কাজ নেই আর। অর্কের বেশ ঠান্ডা লাগছে। গায়ের চাদরটা টেনে খুব খুব করে কেসে বলল, ধরো, কেউ বাধা দিল না। তখন কি করবে? যেতে দেবে আমাকে? থাকতে পারবে আমি চলে গেলে? বেলি বইখাতা সব গুছিয়ে রাখে। তারপর চেয়ারে আরাম করে বসে বলে, শোনো, এত ভাব নিও না। তুমি ভালো করেই জানো এটা কখনোই হবে না। বড় মা জীবনেও রাজি হবে না। আর যদি তাকে কোনোভাবে পটাতে পারো তারপরেও তোমার যাওয়ার লাইসেন্স নেই। অ্যাটলিস্ট যতদিন উই বুড়ো আছে তুমি কোথাও যেতে পারছো না। বুঝলে মিস্টার? অর্কের হতাশা বাড়ছিল বেলির কথা শুনে। ও জানে কাঙ্ক্ষিত সেই জবাব কখনো পাবে না, তারপরেও নিজেকে আটকাতে পারল না। প্রশ্নটা করেই ফেলল, আর তুমি? সবার কথা তো বললে, তোমার নিজের মতো কি? আমি চলে যেতে চাইলে যেতে দেবে তো? অর্কের কণ্ঠস্বরে বেলি কিছুটা চমকে যায়। এভাবে তো কখনো অর্ক কথা বলে না। তাহলে আজ কেন? কিন্তু অবুঝ বেলি অর্কের প্রশ্নের গভীরতা বুঝতে না পেরে কি মনে করে যেন ফিক করে হেসে ফেলে। তুমি তো ভারী চালাক। ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে বেশি করে পড়ানোর ধান্দা, তাই না? কিন্তু আমি এত বোকা না, বুঝলে? তোমার ওইসব চালবাজি আমার সাথে চলবে না। আর তুমি যাবেই বা কোথায়? যতই আকাশে ওড়ো, আসতে হবে তো এই রহমান মঞ্জিলেই। এখান থেকে তোমার রেহাই নেই। অর্কের মনে হলো ঠিক ওই মুহূর্তে একটা বিশাল কিছু ভাঙল ওর মাঝে। এই ভাঙ্গার শব্দ বেলি শুনতে পায়নি। এর আঘাতের রক্তক্ষরণ বোঝার সাধ্য এই অবুঝ নারীর নেই। একতরফা এই ভালোবাসার দায় আর দহন দুটোই শুধু অর্কের জন্য বরাদ্দ। বেলির নিজস্ব অংশীদারিত্বের সীমানায় অর্কের যে কোনো অস্তিত্ব নেই, সেটা যেন আজকে আরেকবার বড় নিষ্ঠুরভাবে সামনে আসলো। অর্ক হতাশার রেশ কাটাতে মাথা নেড়ে হাসল। তারপর বেলির দিকে তাকিয়ে বলল, আমি মন থেকে দোয়া করি তুমি কখনো আমার অভাব অনুভব না করো। কখনো আমার প্রয়োজন যেন তোমায় না পড়ায়। আমার প্রস্থান যেন কখনোই তোমার হতাশার কারণ না হয়। এসব ভারী ভারী কথা শুনতে বেলির ভালো লাগছিল না। ও মুখ চামটা দিয়ে উঠে দাঁড়ায়। রাগ দেখিয়ে বলে, অনেক হয়েছে বাজে কথা। এখন এসব বাদ দাও তো। কফি খেলে বলো, আমি বানিয়ে আনছি। বেলির সামনে যেই চেয়ারে হোঁচট খায়, কিন্তু পা ফুসকে পড়ে যাওয়ার আগেই অর্ক ওকে ধরে ফেলে। বেলি টের পায়ে অর্কের হাত দুটো খুব গরম হয়ে আছে। ওর কপালে হাত দিয়ে দেখে বেশ জ্বর উঠেছে। এটা কি হলো? তোমার জ্বর এসেছে বলনি কেন? এতক্ষণ ধরে এত বাজে কথা বলেছ আর এটা বলতে পারোনি শরীর খারাপ লাগছে? শীতের রাতে বৃষ্টিতে ভেজার দরুন অর্কের গলায় প্রচণ্ড ব্যথা করলেও বেলিকে কিছু বলেনি। জ্বর যে এসেছে সেটা টের পেয়েছে অনেক আগেই, কিন্তু ওকে অহেতুক জ্বালাতে চায়নি। আরে তেমন কিছু না, হালকা ঠান্ডা কাশির জ্বর, প্যারাসিটামল খেলে ঠিক হয়ে যাবে। বলতে বলতে অর্ক আবার কাশতে থাকে। কচু ঠিক হবে, এখনো সময় আছে। নিজেকে পাল্টাও। নিজের সমস্যার কথা না বললে সামনের মানুষ ফেরেশতা না যে এমনি এমনি বুঝে যাবে। চিলিকোঠার ঘরের এক পাশে একটা সিঙ্গেল খাট আছে, পাশেই আবার ডিভান। অর্ক অনেক সময় রাতে এখানেই থাকে, তাই ঘরটার সেটআপও সেই রকম দেওয়া। বেলি অর্ককে ধরে এনে বিছানায় বসায়। কম্বল দিয়ে ওর পা ঢেকে বলল, একদম চুপ করে বিশ্রাম নাও। আমি দুধ গরম করে আনছি, সাথে মেডিসিন। দেখো একটু পরে জ্বর কমে যাবে। অর্ক বেলির হাত ধরে ওকে আটকায়। মুখ ভার করে বলে, কিছু করতে হবে না, আমি ঠিক আছি।
দরজাটা টেনে দিয়ে যাও, কিছুক্ষণ রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তুমি ঘরে যে শুয়ে পড়ো, কিছু লাগলেই আমাকে জানিও ফোন করে। বেলি অবাক হয়ে অর্কের দিকে তাকায়। এই ছেলে কি বলছে এসব? মাত্র একদিন আগে সে সারা রাত জেগে থেকে বেলির সেবা যত্ন করেছে, আর আজকে যখন নিজে অসুস্থ তখন ওকে বলছে ঘরে যে শুয়ে থাকতে। অর্ক কি আসলেই বেলিকে এত কেয়ারলেস ভাবে? কথাটা ভাবতেই ওর মন খারাপ হয়ে গেল। আমি জানি আমার কি করতে হবে। তোমার নতুন করে বলার দরকার নেই। মানছি আমি তোমার মতো এত দায়িত্বশীল না, তবে এতটা পাষানো না যেমনটা তুমি ভাবছো। অর্ককে কিছু বলার সুযোগ না দিয়ে বেলি বের হয়ে যায়। দুধ গরম করে এনে ওকে জোর করে খাওয়ায়। অনেক রাত পর্যন্ত বেলি অর্কের পাশে বসে থাকে। ওর কপালে জলপট্টি দেয়, হাত পায়ের তালুতে গরম তেল মালিশ করে দেয়। ঠান্ডা জ্বরে অর্ক আসলেই কাবু হয়ে গেছে। কিন্তু বেলি ওর জন্য এতটা কষ্ট করছে দেখে অর্কের কেমন যেন সংকোচ হচ্ছে। ভালোবাসা নেই যেখানে সেখানে দায়িত্ব অনেকটা অনাকাঙ্ক্ষিত বোঝা। আর অর্ক সেই বোঝা হতে চায় না। তাই বেলিকে ও জোর করে ঘুমাতে পাঠালো। কিন্তু বেলি নিজেও নাছোড়বান্দা। ঘরে না গিয়ে পাশের ডিভানে শুয়ে পড়ল। শেষ রাতের দিকে হঠাৎ অদ্ভুত শব্দ শুনে বেলির ঘুম ভেঙে যায়। বেলি তাড়াতাড়ি করে উঠে অর্কের কাছে যায়। দেখে জ্বরের ঘোরে অর্ক কেমন করে যেন প্রলাপ বকছে। ওর অবস্থা দেখে বেলি ভয় পেয়ে যায়। কপালে হাত দিয়ে দেখে অনেক গরম। ফ্লাস্কে রাখা গরম পানি আনার জন্য উঠে যেতে নিলে অর্ক বেলির হাত আঁকড়ে ধরে ওকে টেনে নিজের কাছে নেয়। মুহূর্তেই যেন বেলির সর্বাঙ্গে একটা অন্যরকম অনুভূতির স্রোত বয়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে অতীতের ওই মুহূর্ত যখন জ্বরের ঘোরে অর্ক ওর হাত ধরেছিল। সেদিন বেলির অনুভূতিতে ছিল ঘৃণা আর অবজ্ঞা। এমন লেগেছিল যে এর চেয়ে জঘন্য আর কিছু নেই। কিছু আজ সব বদলে গেছে। আজকে কেন এই মানুষটার স্পর্শে ওর একটুও খারাপ লাগছে না। বেলি অর্কের বুকের ওপর শুকে আছে, অথচ সংকোচের বদলে আজ সেখানে নিজের অধিকার টের পাচ্ছে। অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকা মানুষটাকে বেলির নিজের সর্বস্বের অংশ মনে হচ্ছে। বেলি, আমি চলে গেলে কষ্ট পাবে তুমি। থাকতে পারবে আমাকে ছেড়ে? অর্ক বিড়বিড় করে আওড়াতে থাকে। কিন্তু বেলি ওর খুব কাছে থাকায় সব শুনতে পাচ্ছে। দুজনের মধ্যিকার দূরত্ব এতটাই কম যে অর্ক যদি হুঁশে থাকতো তাহলে বোধহয় আজকে নিজেকে আর আটকাতে পারত না বেলিকে একান্ত করে পাওয়ার ইচ্ছে থেকে। বেলি তাকিয়ে দেখে অর্কের বন্ধ চোখের কোণ বেয়ে পানি পড়ছে। বেলি সযত্নে সেই পানি মুছে দেয়। মাথায় হাত বুলিয়ে দেয় পরম আদরে। এই মানুষটা ওকে বকবে, ওর কাছে থাকবে, এটাই বেলির অভ্যাস হয়ে গেছে। এর বাইরে যে আর কিছুও ভাবতে পারে না। অর্কের কপালে হালকা করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, বেলি তোমাকে যেতেই দেবে না কোথাও। দেখে নিও, বেলিকে ফেলে তুমি যেতেই পারবে না। আমার মায়া এত সহজে তোমাকে নিস্তার দেবে না। নিস্তব্ধ এক শীতল রাত বিপরীত স্রোতের দুই নরনারীর অসমাপ্ত আকাঙ্ক্ষার সাক্ষী হয়ে থাকে। ভালোবাসায় যখন দুটো হৃদয় এক সন্ধিতে আবদ্ধ হয় তখন প্রেমের ফাল্গুন আসে। আর অনুভূতিরা যখন অবগুণ্ঠনে ঢাকা পড়ে তখন অব্যক্ত আবেগ প্রলয়ের উপাখ্যান হয়ে আসে। সকাল তখন প্রায় 11টা। বেলি রান্নাঘরে অর্কের জন্য স্যুপ বানাচ্ছে। রাতে তেমন কিছুই খায়নি ও। গলা ব্যথায় কিছু গিলতেই পারছিল না। তাই চিকেন স্যুপ বানাচ্ছে বেলি। ইউটিউব দেখে রেসিপি শিখেছে। গোসল করার কারণে বেলির চুলগুলো তখনও ভেজা। মাঝে মাঝে টপ টপ করে পানি পড়ছে। জানালা থেকে আসা রৌদ্রের আলোয় ওকে অপার্থিব সুন্দর লাগছে অর্কের চোখে। হ্যাঁ, অর্ক দরজার বাইরে দাঁড়িয়ে ওর প্রেয়সীকে প্রণয় দৃষ্টিতে দেখছিল আর আচ্ছন্ন হয়ে যাচ্ছিল এই ভেবে যে এমন নৈসর্গিক এক সকাল ওর জীবনে এসেছে। এই মুহূর্তকে অর্ক কিভাবে থামিয়ে দেবে? কিভাবে নিজেকে বোঝাবে এই সুখ ক্ষণিকের ভ্রম ছাড়া আর কিছুই নয়। অর্ক বিড়বিড় করে বলে, অপেক্ষার স্রোত সাঁতরে এসে পায় না খুঁজে কুল। তুমি কি শুধুই প্রণয় কাব্য নাকি বিষাদ বৃক্ষের ফুল? একই, তুমি কখন আসলে? জ্বর কমেছে? কিছু লাগবে? অর্ক যেন ওর হুড় থেকে বাস্তবে ফিরে আসে। বেলি এগিয়ে এসে ওর কপালে হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা। শরীর এখনো অনেকটা গরম দেখে ও চিন্তিত হয়ে বলে, জ্বর তো আছে, স্যুপ বানিয়েছি, খেয়ে নাও। বিকেলে ডাক্তারের কাছে যাব। বুকে ঠান্ডা বসলে সমস্যা। অর্ক হেসে ক্যাবিনেটের পাশে একটা টুল নিয়ে বসে ঠাট্টার সুরে বলে, স্যুপ বানাতে যে কয়েকটা ভিডিও দেখেছ বলো। নিজের বুদ্ধি দিয়ে বানাতে গেলে আজকের মুরগিদের রেহাই নেই। সব কয়টা হালাল হয়ে যাবে। বেলি ওড়নাটা কোমরে গুজে আবার রান্নায় মনোযোগ দেয়। খুন্তি হাতে নিয়ে চোখ মুখ কঠিন করে বলে,
আমাকে খোঁচা না দিলে তো তোমার পেটের ভাত হজম হয় না। আমি ভালো মানুষ, তাই কষ্ট করে স্যুপ বানিয়ে দিচ্ছি। কৃতজ্ঞতা ফিল করো মুর্তজা রহমান। ঢের করেছি, এত কৃতজ্ঞ যে সোজা আকাশে চলে যেতে মন চাইছে। অর্ক মোবাইল হাতে নিয়ে হাসতে হাসতে বলে, এবার কিন্তু বেশি করে ফেলছো। ভালো হবে না কিন্তু বলে দিলাম। অর্ক পাশের গ্লাস স্ট্যান্ডে মোবাইলটা ঠেকিয়ে রাখে। তারপর বেলির একদম কাছে এসে ফিসফিসিয়ে বলে, শোনো মেয়ে, বেশি কিছুর কোনো ধারণাই নেই তোমার। যেদিন ধারণা হবে দেখবে কেমন লাগে। ট্রাস্ট মি। মুখ খুলতেও লজ্জা পাবে তখন। বেলির যেন দম আটকে আসছিল। অর্কের উত্তপ্ত নিঃশ্বাস ওকে ভীষণ উষ্ণ এক অনুভূতির সাথে পরিচয় করাচ্ছিল। বেলি নিজের কাছে অস্বীকার করতে পারবে না যে এই সান্নিধ্যের মোহে ও আটকে যাচ্ছে। এই নৈকট্য ওর ভালো লাগছে। অর্ক বেলির কপালের চুলগুলো কানের পেছনে গুজে দেয়। গালে হালকা করে হাত বুলিয়ে দিয়ে বলে, সাবধান, সুপে যেন চুল না থাকে। তাহলে আজকে সারাদিন রান্নাঘরে আটকে রাখব। এমনিতেও তোমার কাছে থাকা এখন নিরাপদ মনে হচ্ছে না। বেলি চমকে উঠে অর্কের কথায়। কিন্তু ও কিছু বলার আগেই অর্ক দুষ্টুমির একটা হাসি ফিয়ে ফোন নিয়ে বের হয়ে যায়। বেলির বিন্দুমাত্র ধারণা নেই ওদের ওই মুহূর্তের মেলবন্ধন অর্ক মোবাইলের স্মৃতি হিসেবে বন্দি করে ফেলেছে। দুপুরের দিকে অর্কের জ্বর কিছুটা কমে আসে। বেলি আর ও বসে লুডো খেলছিল। এমন সময় ফোন আসে মাহাদের হোস্টেল থেকে। কয়েকজন সিনিয়র ছেলেদের সাথে নাকি ওর ঝামেলা হয়েছে। প্রিন্সিপাল ফ্যামিলি মেম্বার ডেকেছেন কথা বলার জন্য। অর্ক সাথে সাথে বেলিকে নিয়ে বের হয়। ঘণ্টা খানেকের মধ্যেই ওরা পৌঁছে যায়। অর্ককে দেখে মাহাদ ছুটে আসে। ওর চোখের নিচে কালশিটে পড়ে গেছে। ভাইকে জড়িয়ে ধরে ও কান্না করে দেয়। অর্ক মাহাদকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। আশ্বস্ত করে বলে, চুপ মাহাদ, কান্না করিস না। ভাই চলে এসেছি তো। কি হয়েছে আমাকে খুললে বল। মাহাদ অর্কের হাত ধরে বলে, আই এম সরি ভাই, আমার জন্য তোমাদের এভাবে আসতে হয়েছে। বেলি এসে মাহাদের মুখে হাত বুলায়। ভাইয়ের মুখে আঘাতের চিহ্ন দেখে কান্না ধরে রাখতে পারে না। কি হাল করেছিস মাহাদ? কে তোকে এভাবে মারল? তুই কেন মার খেলি? হাত নেই তোর? দিয়ে আসতে পারলি না দুটো? অর্ক কঠিন চোখে বেলির দিকে তাকায়। ইশারা করে ওকে চুপ থাকতে। তারপর মাহাদকে আবার প্রশ্ন করে, মাহাদ, আমাকে খুলে বল কি হয়েছে। প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করার আগে আমি তোর কাছ থেকে সব শুনতে চাই। খবরদার কিছু লুকাবি না। এরপরে মাহাদের মুখে পুরো ঘটনার বর্ণনা শুনে অর্ক আর বেলি দুজনেই হতভম্ব হয়ে যায়। বেলিকে দেখে মনে হচ্ছিল যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলবে। বাস্তবতা যে আসলে কতটা কঠিন আর নির্মম হতে পারে বেলি সেটা আজকে টের পেল। প্রিন্সিপাল স্যারের রুম থেকে যখন অর্ক আর বেলি বের হয়, দুজনের চেহারাই তখন থমথমে হয়ে আছে। মাহাদ দৌড়ে আসে ওদের কাছে। ভাইয়া, স্যার কি বললেন? আমাকে কি টিসি দিয়ে দেবেন? আমি তো নিজে থেকে কিছু করিনি। ওরাই শুরু করছিল। আমি তো শুধু ডিফেন্স করেছি। অর্ক বেলির দিকে তাকিয়ে দেখে ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে বেলির ভেতর যে ঝড় বয়ে যাচ্ছে অর্ক তা বেশ ভালোভাবে টের পাচ্ছে, কিন্তু ওর যে কিছুই করার নেই। মানুষের এমন কিছু ভুল থাকে যা সহজে পিছু ছাড়ে না। অর্ক মাহাদের কাঁধে হাত দিয়ে বলল, তোর জামাকাপড় গুছিয়ে নে, আমরা এখন বাসায় যাব। অর্কের কথা শুনে মাহাদ কান্না করে দেয়। ওর হাত ধরে বলল, তুমি সব বলছো না কেন? কেন আমি বাসায় যাব? আমাকে কি বের করে দিয়েছে? না, 15 দিনের জন্য তোকে বহিষ্কার করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখা হয়েছে। তোকে প্রথমে আঘাত করা হয়েছিল। এছাড়া মিচেলের ফোনেও অনেক কিছু পাওয়া গেছে। তাই ওকে 2 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে এমন কিছু হলে দুজনকে টিসি দেবে। কিন্তু ভাইয়া, আমি তো কিছু করিনি। ওই তাজুল আর ওর বন্ধুরা বেলি আপুকে নিয়ে বাজে কথা বলছিল অনেকদিন থেকে। তাজুল ফিরোজের চাচাতো ভাই হয়। ওর কাছে নাকি বেলি আপুর ছবি আর ভিডিও আছে। সেটা নাকি ও ভাইরাল করে দেবে। বেলির মনে হচ্ছিল লজ্জায় ও মাটিতে মিশে যাবে। এই অপমানের চেয়ে যে মরে যাওয়া ভালো। ওর ভুলের মাসুল আজকে ওর পরিবারের সম্মানের ওপর দিয়ে যাবে। এটা বেলি কিভাবে সহ্য করবে? ফিরোজের সাথে যখন বাইরে যেত, ওরা একসাথে অনেক ছবি তুলত। পালাবার দিনও ফিরোজ জোর করে ওর মাথায় কাপড় দিয়ে কাপলদের মতো ছবি তোলে। কিন্তু এসব যেও এত নোংরাভাবে ব্যবহার করবে তা কি বেলি জানত? দাদাজান, বাবা, বড় বাবা এরা এসব দেখলে কি ভাববে বেলিকে? বাকি সব বাদ। অর্ক কি ভাবছে ওকে? মাহাদ, তোর ব্যাগ গুছিয়ে নে। বাকি কথা বাসায় যে হবে।
আর হ্যাঁ, এখানে যা হয়েছে সেটা বাসায় কাউকে বলার দরকার নেই। আমি ছোট বাবার সাথে কথা বলবো। কথাটা বলে অর্ক সেখানে থেকে চলে যায়। বেলির দিকে একবারের জন্য ফিরে তাকায় না। অর্কের এই প্রস্থান যেন বেলিকে প্রশ্নের সাগরে ডুবিয়ে দিচ্ছে। ও কিভাবে অর্কের মুখোমুখি হবে? অর্ক কি ওকে বিশ্বাস করবে? আজকের ঘটনার পরে বেলির আত্মসম্মান কি অর্কের কাছে প্রাপ্য সম্মানটুকু পাবে? বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে প্রায়। অর্ক, বেলি আর মাহাদ বাস স্টেশনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই বাস আসবে। অর্ক পুরোটা সময় বেলির দিকে একবারের জন্য তাকায়নি, কথা বলা তো দূর। পানির বোতল কেনার জন্য ও সামনের দোকানে গেল। এমন সময় 3টা মোটরসাইকেলে করে 7জন ছেলে মাহাদ আর বেলিকে ঘিরে ফেলে। ওদের হাতে লাঠি, হকি স্টিক। প্রত্যেকের চেহারায় গুন্ডাসুর ভাব। মাহাদ তাজুলকে দেখে বলল, তুই এখানে কেন? দেখ তাজুল, আমি তোর সাথে আর ঝামেলায় জড়াতে চাই না। পথ ছাড় আমাদের। তাজুল মাহাদের কলার ধরে বলে, কুতারা চিহ্ন তোত্তার বা তারা চিহ্ন ওচা, তোর জন্য আজকে আমাকে 2 মাসের জন্য বহিষ্কার করেছে। আমার বাপকে ডেকে প্রিন্সিপাল অপমান করেছে। আর তুই 15 দিন পরেই ক্যাম্পাসে আসবি, এটা তো হবে না। হোস্টেলে যা করতে পারিনি এখন সেটাই করব। দেখি তুই কিভাবে নিজের পায়ে হেঁটে বাসায় যাস। কথাটা বলে তাজুল মাহাদের পায়ে হকি স্টিক দিয়ে বাড়ি দেয়। আতঙ্কে বেলির দম আটকে আসে। ছেলেগুলো মাহাদাকে এলোপাথারি মারতে শুরু করলে বেলি পাগলের মতো ওদের আটকাবার চেষ্টা করে। অর্ক হুইচির শব্দ শুনে তাকিয়ে দেখে একটা ছেলে বেলির হাত ধরে ওকে আটকে রেখেছে আর বাকিরা মাহাদকে মারছে। অর্ক পানির বোতল ফেলে দৌড়ে আসে। যে ছেলেটা বেলির হাত ধরে ছিল ওর কলার ধরে অর্ক এলোপাতাড়ি ঘুষি মারে। ঢাকায় থাকার সময় অর্ক মার্শাল আর্ট শিখেছিল শখের বশে। ব্ল্যাক বেল্টও পেয়েছিল। তাই খালি হাতেই ও দুর্দান্তভাবে মোকাবেলা করছিল এই 7জনকে। হাতে লাঠিসোঁটা থাকা সত্ত্বেও ওরা অর্কের কাউন্টার অ্যাটাকের সামনে পেরে উঠছিল না। মাহাদকে এক সাইডে দাঁড় করিয়ে অর্ক তাজুলকে মারছিল। ঠিক ওই মুহূর্তে একটা ছেলে লোহার রড নিয়ে মাহাদের দিকে এগিয়ে যায়। বেলি চিৎকার করে মাহাদকে সরে যেতে বলে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। পেছনে থেকে মাহাদের মাথা বরাবর বাড়ি দেয় ছেলেটা। বেলি আতঙ্কিত চোখে তাকিয়ে দেখে অর্ক ঝড়ের বেগে ছুটে যেয়ে মাহাদকে সরিয়ে দেয়। কিন্তু লোহার রডের বাড়িটা ওর মাথায় সরাসরি আঘাত করে। অর্ক হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। ওর সাদা শার্টের পেছনটা রক্তে লাল হয়ে ওঠে। জ্ঞান হারাবার আগ মুহূর্তে অর্ক শুধু শুনতে পায় বেলির বুক কাঁপানো চিৎকার, অর্ক, না।